লেখিকা মাস্টার স্বামী বনাম ফাঁকিবাজ বউ। ওয়েটার বিয়াইশা চৌধুরী। পর্ব ৬। ব্রেকফাস্ট টেবিলে বসতে যাবে মিথি, ঠিক তখনই সাপাটে একটা থাপ্পড় এসে লাগল তার গালে। উপস্থিত ইলিয়াস শেখ, খালেদা বেগম, শাওন, সাহিত্য ও কবিতা সবাই মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। নতুন বউয়ের গায়ে কেউ হাত তুলতে পারে, তাও আবার সাফা। অপমানে মিথির দুচোখ ফেটে জল গড়িয়ে পড়ল। কাব্য সাধারণত এত দেরি করে না, কিন্তু আজ সে এখনও ফেরেনি। ইলিয়াস শেখ গর্জে উঠলেন, সাফা, তোমার এত বড় সাহস কী করে হলো আমার ছেলের বুয়ের গায়ে হাত তোলার? শাওনও ক্ষিপ্ত স্বরে বলল, তুই ভাবিকে থাপ্পড় মারলি কেন? তোর স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। সাফা কোনো উত্তর না দিয়ে পকেট থেকে ফোন বের করে একটি অডিও রেকর্ড অন করল। সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে মিথির কণ্ঠ, যেখানে সে নিজেকে টিকটিকি আর শাকচুন্নির কাণ্ডের মূল হোতা বলে দাবি করছে। রেকর্ড শুনে খালেদা বেগম বাঁকা হেসে বললেন, মিথি, তুমি এসেছ মোটে দুদিন, এসেই আমার আদরের মামনির সাথে এমন করলে? তোমার মা কি তোমাকে ন্যূনতম শিষ্টাচার শেখায়নি? সাফা ফোড়ন কেটে বলল, মামনি, কার কাছে কি আশা করছ? যে মেয়ে এসএসসি ফেইল, তার কাছে এর চেয়ে বেশি শিক্ষা আর কোথায় পাবে? মিথির কান্না থামছে না। তার ছোট্ট জীবনে এত বড় অপমান সে আগে কখনো সয়নি। সাহিত্য চিৎকার করে বলল, মা, তুমি শুধু মিথিকে দোষ দিচ্ছ কেন? আমি আর কবিতাও তো সব জানতাম। আমরাও ভাবির সাথেই ছিলাম। সাফা রেগে বলল, দেখলে মামনি, আসতে না আসতেই কিভাবে তোমার ছেলে মেয়েদের মাথা চিবিয়ে খাচ্ছে এই মেয়ে। খালেদা বেগম সায় দিয়ে বললেন, ঠিক বলেছিস। দেখতে হবে না কার মেয়ে? আমি আজই হাসিনাকে ফোন দিচ্ছি, তার অসভ্য মেয়েকে যেন আজই নিয়ে যায়। এই বাড়িতে কোনো বেয়াদব মেয়ের স্থান নেই। শাওন বোঝানোর চেষ্টা করল, মামনি, ভাবি ছোট মানুষ, না বুঝেই হয়তো করেছে। কিন্তু বিয়ের এক সপ্তাহ না যেতেই মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দিলে লোকে কি বলবে? ইলিয়াস শেখ স্ত্রীকে ধমক দিলেন, তুমি এবার সীমা ছাড়িয়ে যাচ্ছ। মিথি অন্যায় করে থাকলে শাসন করো, কিন্তু ওর মা তুলে কথা বলা তোমার ঠিক হচ্ছে না। কেউ কারো কথা শুনছে না। খালেদা বেগম জেদ ধরে আছেন তিনি হাসিনাকে ফোন দেবেনি। সাহিত্য মনে মনে শুধু কাব্যকে ডাকছে, ভাইয়া, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক সেই মুহূর্তে গম্ভীর এক কণ্ঠস্বর ভেসে এলো, এখানে এত চিৎকার চেঁচামেচি কেন? হচ্ছেটা কি? কাব্যকে দেখে সবার বুকে পানি এলো। সাফা কান্নার অভিনয় শুরু করে দিল, কাব্য ভাইয়া, দেখেছ তোমার এই বেয়াদব বউ আমার সাথে কি করেছে? খালেদা বেগমও সুর মেলালেন, তুই তো এই বিয়েতে রাজি ছিলি না। এই মেয়ে কোনোদিন তোর যোগ্য ছিল না। আজই ওকে ওর আসল জায়গায় পাঠাবু। কাব্য চুপচাপ দাঁড়িয়ে সব শুনল। শাওন আর সাহিত্য ঘটনাটা খুলে বলার চেষ্টা করতেই কাব্য হাত তুলে তাদের থামিয়ে দিল। সে ধীর পায়ে মিথির সামনে গিয়ে দাঁড়াল। সাফা মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে, এবার হয়তো কাব্য নিজের হাতে মিথিকে শাস্তি দেবে। কাব্য মিথির চিবুক ধরে মুখটা উঁচিয়ে ধরল। এত জোরে চেপে ধরল যে মিথির মনে হল গালের মাংস ছিঁড়ে আসবে। ব্যথায় আর অপমানে মিথির চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। ইলিয়াস শেখ আর কবিতা বারবার কাব্যকে থামতে বললেও সে কারোর কথা শুনল না। হঠাৎ কাব্যের কণ্ঠ চিরে বেরিয়ে এলো অন্যরকম এক বাক্য, বেয়াদবের বাচ্চা। ও তোকে থাপ্পড় মারল আর তুই সেটা মুখ বুজে সহ্য করলি? কেন তুই ওকে উল্টে চারটে থাপ্পড় মারলি না? পুরো ড্রয়িং রুমে যেন ভূমিকম্প হয়ে গেল। সাফার হাসিমুখ মুহূর্তেই ফ্যাকাশে। সাহিত্য আর শাওন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। খালেদা বেগম রেগে বললেন, কাব্য, তুই কি পাগল হয়ে গেছিস? তুই ওকে সাফার গায়ে হাত তুলতে বলছিস? কাব্য মিথির চোখের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, আজ কান খুলে শুনে রাখো, যদি তুমি সঠিক হও, তবে কাউকে খুন করে এলেও আমি সেটা সামলে নেব। আর যদি তুমি নিজে অন্যায় করো, তবে শাস্তি দেওয়ার অধিকার কেবল আমার থাকবে, অন্য কারোর নয়। গিয়ে মিথির কান্না এবার সুখে রূপান্তরিত হল। ইলিয়াস শেখ শব্দ করে হেসে উঠলেন। কিন্তু সাফা আবার বিষ ঢেলে বলল, দেখলে মামনি, তোমার ছেলে এখন এই ফেইল করা মেয়ের গোলাম হয়ে গেছে। কাব্য এবার সবার সামনে হাঁটু গেড়ে মিথির পায়ের কাছে বসল। আলতো করে মিথির পায়ে একটা চুমু খেল সে। উপস্থিত সবার মাথা যেন ঘুরে গেল। কাব্য ঠান্ডা গলায় বলল, মিথি আমার স্ত্রী। আমার স্ত্রী যদি শত খুনও করে আসে, আমি ন্যায় অন্যায় বিচার করব না। শুধু দেখব আমার স্ত্রী কোথাও ব্যথা পেয়েছে কিনা। আমার স্ত্রীর অন্যায়ের শাসনের জন্য আমি বেঁচে আছি, আর আমি না থাকলেও কেউ যেন তাকে কিছু বলতে না পারে সেই ব্যবস্থা আমি করে যাবগু। এরপর কাব্য সাফার সামনে গিয়ে দাঁড়াল।
তীক্ষ্ণ স্বরে বলল, কয়েক বছর আগে একটা থাপ্পড় খেয়ে স্বাদ মেটেনি তোর? এবার যদি হাত তুলি, প্রমিস করছি কোনো মেশিন দিয়েও আর কানে শুনতে পাবি না। সাফা ভয়ে নিজের গাল চেপে ধরল। কাব্য তার মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মা, আমি বিয়ের আগে রাজি ছিলাম না ঠিকই, কিন্তু আমার ৩ কবুল বলা মিথ্যে নয়। আমি ওকে মানি বা না মানি, ওই আমার স্ত্রী। তাই অনুরোধ করছি, আমার স্ত্রীকে সম্মান দিও। ওর কোনো আচরণ খারাপ লাগলে আমাকে বলবে, কিন্তু ওর অপমান আমি সহ্য করব না গে। বলেই কাব্য মিথির হাত শক্ত করে ধরে টেনে নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিল। হতভম্ব মিথি শুধু অপলক চোখে তাকিয়ে রইল তার এই অদ্ভুত স্বামীর দিকে। বাইরে তখন হাসির রোল পড়ে গেছে। ইলিয়াস শেখ বুক ফুলিয়ে গর্বের সাথে বললেন, বাঘের বাচ্চা জন্ম দিয়ে আজ সত্যিই গর্ব বোধ করছি রে সাহিত্য। সাহিত্য চোখ ছোট করে কিঞ্চিত অভিমানী সুরে বলল, ও বাঘের বাচ্চা হলে আমি কি? আমি কি অন্য কিছু? শাওন পাশ থেকে ফোড়ন কেটে বলল, তুই আবার কি? তুই অবশ্যই বিড়ালের বাচ্চা। শাওনের কথা শুনে কবিতা, সাহিত্য আর শাওন সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। খালেদা বেগম রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেলেন, তার পিছু পিছু সাফাও রাগে গাল ফুলিয়ে প্রস্থান করল। রুমের ভেতর মিথি তখনও পাথরের মতো দাঁড়িয়ে। সে এখনও ঘোর থেকে বেরোতে পারছে না। কাব্যের মতো একজন গম্ভীর মানুষ তার জন্য এভাবে লড়তে পারে, এটা তার কল্পনারও বাইরে ছিল। কাব্য আলতো করে মিথির গালে মলম লাগিয়ে দিচ্ছিল। মিথির অপলক দৃষ্টি দেখে কাব্য শান্ত গলায় বলল, কি হল? এভাবে মূর্তির মতো তাকিয়ে আছো কেন? মিথির ঘোর কাটল। সে আবেগের আতিশয্যে হুট করে কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরল। ধরা গলায় বলল, স্যার, আপনি খুব ভালো। আমি সত্যিই ভাবতে পারিনি আপনি আমার জন্য সবার সাথে এভাবে ফাইট করবেন গু। কাব্য খানিকটা দুষ্টুমির ছলে মিথিকে লজ্জা দেওয়ার জন্য বলল, কি ব্যাপার? তোমাকে যখনই দেখি তখনই দেখি আমার ইজ্জতে হামলা দাও। আমি ছেলে বলে কি আমার ইজ্জতের কোনো দাম নেই? মিথি লজ্জায় লাল হয়ে কাব্যকে ছেড়ে দিতে চাইল, কিন্তু এবার কাব্য উল্টো তাকে আরও জোরে নিজের বুকের সাথে চেপে ধরল। মিথি অবাক হয়ে কাব্যের মুখের দিকে তাকাল। কাব্যের চোখে তখন এক অদ্ভুত ঘোর। সে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলল, ম্যাডাম, এতটা কাছে আসবেন না। আপনার স্বামী কিন্তু বেশি সুবিধার মানুষ না। কখন কোথায় কি করে ফেলবে তার কোনো ঠিক নেই গি। মিথি লজ্জায় মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করল। কিন্তু কাব্যের বাহুবন্ধনে আবদ্ধ থেকেই সে লাজুক হেসে বলল, স্যার, আমি কি আর একটা দুষ্টুমি করতে পারি? আপনি কিছু মাইন্ড করবেন না তো? কাব্য হেসে বলল, বেয়াদব মেয়ে। প্রতিশোধটা তখন নিলে আরও খুশি হতাম গু। মিথি এবার খুশিতে আত্মহারা হয়ে কাব্যের বুকে মুখ লুকিয়ে নাক ঘষতে লাগল। মিথির এমন অবুঝ আচরণে কাব্যের পুরুষালী মন বেকাবু হয়ে উঠছে। নিজেকে সামলাতে কাব্য মনে মনে বলল, মিথি এখন অনেক ছোট। তোর মতো বেসামাল পুরুষের স্পর্শে এ মেয়ে মূর্ছা যাবে। এখন সময় আসেনি, তাই নিজেকে কন্ট্রোল কর গু। কাব্য দীর্ঘশ্বাস ফেলে আলতো করে মিথিকে নিজের বুক থেকে ছেড়ে দিল। সকালের ঘটনার পর মিথি আর কাব্য দুপুরে খাবারের টেবিলে আর নামেনি। তাদের খাবার তাদের রুমেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। দুপুরে বাড়ির সবাই যে যার ঘরে বিশ্রাম নিচ্ছিল, আর সাফা তখন ছিল গভীর ঘুমে। ঘুমাবেই না কেন, মিথি বুদ্ধি করে সার্ভেন্টকে কিছু টাকা দিয়ে সাফার খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। রাত হয়ে এল। হঠাৎ পুরো বাড়ি কাঁপিয়ে সাফার এক বিকট চিৎকার শোনা গেল, মামবম্মনি। সাফা নিজের মাথার চুল খামচে ধরে কাঁদতে কাঁদতে নিচে নেমে এল। তার এমন বিধ্বস্ত অবস্থা দেখে খালেদা বেগম রীতিমতো আঁতকে উঠলেন। খালেদা বেগম, কি হয়েছে মা? রাত দুপুরে চুল ওভাবে ধরে দাঁড়িয়ে কাঁদছিস কেন? সাফা হেঁচকি তুলে, মামনি, দুপুরে তো ভালোই ঘুমালাম, কিন্তু রাতে ঘুম ভাঙার পর উঠে দেখি কে যেন আমার চুলে সুপার গ্লু লাগিয়ে দিয়েছে। আমি বালিশ থেকে মাথা তুলতেই পারছিলাম না। শেষে কোনো উপায় না পেয়ে জট পাকানো অনেকটা চুল কাঁচি দিয়ে কেটে ফেলেছি। কিন্তু দেখো, কাটার পরেও আমার বাকি চুলে কে যেন আবার আঠালো চুইংগাম লাগিয়ে রেখেছে। সাফা বলতে বলতে আবার ভে ভে করে কান্না শুরু করল। একপাশে দাঁড়িয়ে ছিল মিথি। তার এক গালে একটা চুইংগাম, আর চোখে মুখে দুষ্টুমির ঝিলিক। সে খুব আয়েশ করে চুইংগাম চাবাতে চাবাতে বিড়বিড় করে বলতে লাগল, খালি নজর দিবি আমার জামাইয়ের উপর? শালি বয়রা, এবার বোঝ কত ধানে কত চাল। ওই ভাঙা মুখ দিয়ে আর জামাইরে গিলে খেতে হবে না। যা এবার কাচি দিয়ে ন্যাড়া হয়ে আয়। মনে মনে একটা তৃপ্তির হাসি দিল মিথি। এক ঢিলে দুই পাখি শিকার হল, নিজের অপমানের শোধও নেওয়া হল, আবার জামাইয়ের উপর কুদৃষ্টির চিকিৎসাও হল।
সাহিত্য, কবিতা আর শাওন বুঝতে বাকি নেই এটা কার কাজ, তবুও তারা সবাই মজা দেখার জন্য চুপ করে রইল। সাফার কান্না দেখে মিথি এবার খুব আফসোসের সুরে বলল, আহা গো, এত সুন্দর চুলগুলো কেমনে ইন্তেকাল করল, দেখে আমারই জানটা ফেটে যাচ্ছে গি। মিথির এই টিটকারি শুনে সাফা ক্ষিপ্ত হয়ে চিৎকার করে উঠল, তুমি করেছ এসব, তাই না? তুমিই করেছ। মিথি একেবারে মাসুম বাচ্চাদের মতো মুখ করে বলল, না আপু, আমি কিছুই করিনি সত্যি। এই দেখো, তোমাকে ছুঁয়ে বলছি আমি এর বিন্দুবিসর্গ জানি না। সাফার আগে হিতাহিত জ্ঞান হারিয়ে মিথির চুলের মুঠি ধরে চিৎকার করে বলল, অসভ্য মেয়ে, আজ আমি তোকে গি। সাফা তার কথা শেষ করার আগেই মিথি চোখ বন্ধ করে উল্টো সাফার চুল সজোরে টেনে ধরল। দাঁতে দাঁত চেপে মিথি বলল, কিরে বয়রা আপা, আমার স্বামী সকালে কি বলেছিল ভুলে গেছিস? আমি যদি এখন তোকে খুনও করি, আমার জামাই সেটা সামলে নেবে গু। ড্রয়িংরুমের মাঝখানে দুই নূতনের এই যুদ্ধ দেখে সাহিত্য, কবিতা আর শাওন হা হয়ে তাকিয়ে আছে। শাওন আর কবিতা যখন তাদের থামাতে যাবে, তখনই সাহিত্য হাত দিয়ে আটকে দিয়ে বলল, থাম তোরা, যাস কেন মাঝখানে? দেখ না কি সুন্দর চুলোচুলি হচ্ছে। আই জাস্ট লাভ চুলোচুলি গ। খালেদা বেগম আর ইলিয়াস শেখ কাণ্ড দেখে থমকে দাঁড়িয়ে আছেন, কিন্তু কেউ থামানোর সাহস পাচ্ছেন না। বাধ্য হয়ে কবিতা দৌড়ে গেল কাব্যের কাছে। কাব্য রুমে ঢুকেই এক বিগ ধমক দিল। সেই ধমকের চোটে দুজনেই ছিটকে দুদিকে সরে গেল। কাব্য সোজা মিথির সামনে এসে দাঁড়াল। সে ব্যাকুল হয়ে মিথির হাত পা পরীক্ষা করতে লাগল, কোথাও কোনো চোট লেগেছে কিনা। বেচারি সাফার হাতের 12টা বাজিয়ে দিয়েছে মিথি, খামচি দিয়ে রক্তারক্তি অবস্থা। কিন্তু কাব্য ওসব দেখলি না। কাব্য দেখল মিথি এক হাত মুঠো করে রেখেছে। হাতটা খুলতেই দেখা গেল সাফার এক গোছা চুল মিথির মুঠোয় বন্দি। বাড়ির সবাই তাদের এই পাগলামি দেখে স্তম্ভিত। কাব্য মুচকি হেসে বলল, ওয়েল ডান মিথি, কোথাও ব্যথা পাওনি তো? সাফা এবার রাগে দুঃখে দেওয়ালে মাথা কুটে বলতে ইচ্ছে করছে, কাব্য, তুমি আমার স্বামী হলে না কেন? সে কাঁদতে কাঁদতে খালেদা বেগমকে উদ্দেশ্য করে বলল, মামনি দেখো, এই জংলি বিলাই আমার হাত খামচিয়ে কী অবস্থা করেছে। মিথিও কম যায় না। সে শাড়িটা কোমরে গুজে রণচণ্ডী মূর্তিতে বলল, আর তুমি যে আগে আমার চুল টেনে ধরেছিলে তার বেলায়, ওটা বুঝি দোষের না? সাফা চেঁচিয়ে বলল, আর তুমি যে আমার চুলে সুপার গ্লু আর চুইংগাম লাগিয়েছ। মিথি একগাল হেসে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আমি করেছি তার কি প্রমাণ আছে? থাকলে দেখাও। আগের বারের মতো কোনো রেকর্ডিং থাকলে শোনাও দেখি। সাফা এবার সত্যি নিরুপায়। প্রমাণের অভাবে আর কাব্যের প্রশ্রয়ে মিথি এখন ধরাছোঁয়ার বাইরে। পুরো বাড়িতে তখন এক অদ্ভুত থমথমে অথচ হাস্যকর পরিবেশ। কাব্য নিজের হাসি আড়াল করে মনে মনে ভাবল, একদম ঝগড়ুটে নম্বর 1 বু পেয়েছি আমি। কাব্য এবার বেশ গম্ভীর আর ঠান্ডা কণ্ঠে সাফার দিকে তাকিয়ে বলল, সাফা, তোর কাছে যেহেতু কোনো প্রমাণ নেই, তাই মিথিকে এভাবে অপবাদ দেওয়া আর তার গায়ে হাত তোলা তোর একদম উচিত হয়নি। এখনই মিথিকে সরি বলবু। সাফা বড় বড় চোখে কাব্যের দিকে তাকাল। সে আশা করেছিল কাব্য তাকে বাঁচাবে, কিন্তু কাব্যের চোখের সেই হিমশীতল চাহনি দেখে সে আর তর্কের সাহস পেল না। ভয়ে ভয়ে অস্ফুট স্বরে মিথিকে বলল, সরি। মিথি তখন বিজয়ী হাসিতে ডগম। কাব্য মিথির দিকে তাকিয়ে আদেশ দেওয়ার সুরে বলল, মিথি, যাও গিয়ে ব্যাগ গুছিয়ে নাও। কাল সকালেই আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দেবগু। সিলেট আর হানিমুন এই দুটো শব্দ কানে যেতেই মিথি তার সব রাগ আর ক্লান্তি ভুলে গেল। জীবনের প্রথম হানিমুনের খুশিতে সে এক লাফে ডাইনিং রুম থেকে নিজের ঘরের দিকে দৌড় দিল ব্যাগ গুছাতে। যাওয়ার সময় সাফার দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে মনে মনে বলল, থাক এবার ন্যাড়া মাথা নিয়ে ঘর পাহারা দে, আমি চললাম জামাই নিয়ে ঘুরতে। সকালবেলা শেখ বাড়ির সবাই, ইলিয়াস শেখ, খালেদা বেগম, শাওন, সাহিত্য আর কবিতা দরজায় দাঁড়িয়ে মিথি আর কাব্যকে বিদায় জানাচ্ছে। অবাক করার বিষয় হল, সাফা এবার কোনো বাগড়া দিতে আসেনি। বেচারি বাগড়া দেবেই বা কী করে? মিথি আর তার ক্রাইম পার্টনার সাহিত্য মিলে সাফাকে হাত পা আর মুখ বেঁধে খাটের সাথে টানটান করে শুইয়ে রেখেছে। ভোর 4টায় কাব্য আর মিথি রওনা হল কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে সকাল 6টার পারাবত এক্সপ্রেসে চড়ে তাদের গন্তব্য স্বপ্নের সিলেট। মিথি প্রথমবার ট্রেনে চড়বে ভেবে খুশিতে ডগমগ করছে। ভোররাত হওয়ায় রাস্তায় জ্যাম ছিল না, তাই সময়মতোই তারা স্টেশনে পৌঁছে গেল। 1 ঘণ্টা পর তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি প্ল্যাটফর্মে এসে থামল। এসি কেবিনটা বেশ ঝকঝকে পরিষ্কার, কাপলদের জন্য একদম পারফেক্ট।
সেখানে বেসিন থেকে শুরু করে চার্জিং পয়েন্ট সবই আছে। দিনের বেলা বসার সিটগুলো রাতে অনায়াসেই বেড হয়ে যায়। মিথি জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখছে, আর কাব্য অপলক চোখে তার এই চঞ্চল বুটার খুশি দেখে যাচ্ছে। কাব্য জিজ্ঞেস করল, কিছু খাবে? বাড়িতেও তো কিছু খেলে না। মিথি না সূচক মাথা নেড়ে ফোন বের করল। সে মগ্ন হয়ে সুরাইয়া রাফা আপুর আমি শুধু চেয়েছি তোমায় গল্পটা পড়ছে। গল্পের সেই অংশে ঈশানী আর এরিসের বাথটাব রোমান্স চলছে। পড়তে পড়তে মিথির গাল দুটো লজ্জায় লালনীল হয়ে উঠছে। হঠাৎ চিলের মতো ছো মেরে কাব্য ফোনটা কেড়ে নিল। ধস্তাধস্তি করে হার মেনে মিথি বসে পড়ল। কাব্য গল্পটা পড়ে কপালে টোকা দিয়ে বলল, বেয়াদব মেয়ে। এসব গল্প পড়ে পেকেছ তো? কবে থেকে পড়ছ এসব? মিথি মুখ বাঁকিয়ে বলল, ক্লাস 10 থেকে। এখন ফোনটা দিন। মিথুবুড়ি আপুর ভিলেন ক্যান বি এ লাভার পড়লে তো আপনি সেন্সলেস হয়ে যাবেন। ইস, এরিস বা জায়ানরা যদি বাস্তবে থাকত, কি রোমান্টিক। কাব্য এবার মিথির চুলের মুঠি আলতো করে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। তপ্ত স্বরে বলল, রোমান্স দরকার? আগে বলবে না? আমি তো বাচ্চা ভেবে ছাড় দিচ্ছিলাম। মিথি ভয়ে ঢোক গিল। কাব্যের অবাধ্য স্পর্শ আর গলার কাছে তার গরম নিঃশ্বাস মিথিকে ট্রেনের দেয়ালের সাথে মিশিয়ে দিল। কাব্য ঘোর লাগা কণ্ঠে বলল, আজ একটু সহ্য করে নাও, প্রমিজ একটুও দুষ্টুমি করব না। মিথি কিছু বলার সুযোগই পেল না। কাব্যের ঠোঁট তার ওষ্ঠদ্বয়কে আঁকড়ে ধরল। 5 মিনিট, 10 মিনিট পেরিয়ে 15 মিনিট চলল সেই আদিম নেশার লড়াই। কাব্য নিজেকে সামলাতে না পেরে নিজের শার্টের 3টে বোতাম খুলে ফেলেছে। ঠিক সেই মুহূর্তেই কেবিনের দরজায় খটখট শব্দ। টিটিতে এসেছেন টিকিট চেক করতে। মিথি হুঁশ ফিরে পেয়ে কাব্যকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, স্যার, কেউ এসেছে, দরজা খুলুন। কাব্য নিজেকে সামলাতে কিছুটা লজ্জা পেল, তবে মেজাজটা তার আকাশচুম্বী। শার্টের বোতাম লাগাতে লাগাতে বিরক্তি নিয়ে বিড়বিড় করল, বালের কপাল, বাসর করতেও পারি না, আর বউ দেখলে ভরা যৌবন সামলাতেও পারি না। ধুর বালের জীবন। কাব্য দরজা খুলতেই টিটি সাহেব হাসি মুখে ভেতরে ঢুকলেন। ওদিকে মিথি জানালার দিকে মুখ ফিরিয়ে নিজের আলুথালু শাড়ি আর ওড়না ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। মহিলা টিটি টিকেট চেক করতে এসে কাব্য আর মিথির দিকে একবার আর চোখে তাকালেন। অভিজ্ঞ চোখে একটা রহস্যময় হাসি ফুটিয়ে বললেন, নতুন বিয়ে করেছেন, তাই না? কাব্য কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা চুলকে বলল, হ্যাঁ, করেছি তো। কেন? টিটি এবার শব্দ করে হেসে দিয়ে বললেন, না মানে, এভাবেই নিজের আর বুয়ের গলার কামড়ের চিহ্ন দেখিয়ে ট্রেনের ভেতর ঘুরে বেড়াবেন না। লোকে তো অনেক কিছু বলবে। বলেই তিনি টিকেট চেক করে চলে গেলেন। কাব্য আর মিথি যেন আসমান থেকে পড়ল। পুরো কেবিনে এক অদ্ভুত নীরবতা নেমে এল। টিটি চলে যেতেই মিথি দ্রুত ফোনের সেলফি ক্যামেরা অন করল। নিজের গলার অবস্থা দেখে তো তার হার্টবিট বন্ধ হওয়ার জোগাড়। কিন্তু অবাক হওয়ার তখনও বাকি ছিল। মিথি দেখল, সে কাব্যের গলায় যে কামড় দিয়েছে তা কাব্যের দেওয়া চিহ্নের চেয়েও অনেক বেশি স্পষ্ট আর গভীর। কাব্য নিজের গলায় হাত দিয়ে চমকে উঠে বলল, এই, তুমি কখন করলে এটা বলো তো? আমি তো টেরই পেলাম না। মিথি লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু দমে যাওয়ার পাত্র সে নয়। মুখ ছামটা দিয়ে বলল, আপনি আমাকে কামড় দিয়েছেন, আমি ব্যথা পেয়েছি না? তাই আমিও শোধ নিয়েছি। যখন আপনি আমাকে জড়িয়ে ধরে ঐসব মানে ইটিসপিটিস করছিলেন, তখনই দিয়েছি। কাব্য হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার সেই শান্তশিষ্ট ফাঁকিবাজ বউ যে পাল্টা আক্রমণে এত তুখোড়, তা সে ভাবতেও পারেনি। ওদিকে মিথি জানালার দিকে তাকিয়ে গজগজ করতে লাগল। এ বালে টিটি আসার আর সময় পাইল না। আর একটু হলেই তো ফুল ইটিসপিটিস করে ফেলতাম। মন্ডা কয় ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেই। মিথির মুখে এমন সাহসী কথা শুনে কাব্যের চোখ চড়ক গাছ। সে কোনো কথা খুঁজে পেল না। মিথি এবার লজ্জায় আর রাগে চাদর দিয়ে নিজের মুখ আর শরীর একদম ঢেকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। কাব্য তখনও দরজার কাছে দাঁড়িয়ে হা করে তাকিয়ে ভাবছে, এটা আমার সেই ছাত্রীরূপী বউ নাকি অন্য কেউ? সকাল 10টা বেজে গেছে। ব্রেকফাস্ট টেবিলে সাফার দেখা না পেয়ে খালেদা বেগম প্রথমে ভেবেছিলেন কালকের সেই শাকচুন্নি আতঙ্কে হয়তো মেয়েটা রাতে ঘুমাতে পারেনি, তাই এখন ঘুমোচ্ছে। কিন্তু 10টা বাজার পর তিনি যখন সাফার ঘরে ঢুকলেন, তার চোখ চড়ক গাছ। সাফার মুখ টেপ দিয়ে আটকানো, হাত পা খাটের সাথে শক্ত করে বাঁধা। ছুটে গিয়ে বাঁধন খুলে দিতেই সাফা হাঁপাতে হাঁপাতে চিৎকার করে উঠল। খালেদা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মামনি, তোমার এই অবস্থা কে করল? সাফার আগে ফুঁসতে ফুঁসতে বলল,
তোমার ওই গুন্ধর ছোট ছেলে আর বড় বুকে গিয়ে জিজ্ঞেস করো। খালেদা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বুঝতে পারলেন এটা নিশ্চিত মিথি আর সাহিত্যের যৌথ অপারেশন। সাফার আগে হিতাহিত গান হারিয়ে এক বালতি পানি নিয়ে সাহিত্যের রুমে ঢুকল। সাহিত্য তখন গভীর ঘুমে বিভোর। হঠাৎ মুখের উপর এক বালতি ঠান্ডা পানি পড়তেই সে ভয়ার্ত চিৎকারে ধরফর করে উঠে বসল। সামনে রাগী চেহারায় সাফাকে বালতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সাহিত্যের মেজাজ চড়ে গেল। সে ঝড়ের বেগে এগিয়ে গিয়ে সাফার হাত মুচড়ে ধরে বলল, বয়ারারে, তোর কি জানের মায়া নেই? তুই আমার গায়ে পানি দিস। ঠিক তখনই পেছনে থাকা খালেদা বেগম সাহিত্যের কান মলে ধরলেন। কড়া গলায় বললেন, অসভ্য বেয়াদব! ওই মেয়ের সাথে থেকে থেকে তুইও কি গোল্লায় গেছিস? বল, কেন তোরা সাফাকে আটকে রেখেছিলি? সাহিত্য কানে হাত দিয়ে ব্যথায় কুকড়ে গেলেও তার চোখে কোনো অনুশোচনা নেই। সে ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলল, বেশ করেছি, আটকে রেখেছি, যাতে ও মিথি আর ভাইয়াকে গিয়ে বিরক্ত করতে না পারে। সারাক্ষণ তো জাওরামি করার তালে থাকে। খালেদা বেগম ছেলের মুখে এই কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। সাফা আর সেখানে এক মুহূর্ত দাঁড়াল না। অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। এরপর ফোনটা হাতে নিয়ে বিশেষ কাউকে কল দিতে শুরু করল। সাফার চোখে মুখে এখন প্রতিশোধের নেশা। সে মনে মনে বল, মিথি, তুই তো হানিমুনে গিয়ে অনেক সুখ করছিস, এবার দেখ তোর সুখে আমি কেমন বিষ ঢালি। সাফার ফোনে কথা বলা আড়াল থেকে শুনে সাহিত্য এক পৈশাচিক হাসি দিল। সে মনে মনে বলল, ওরে কুচক্রিনি, পেটে পেটে তোর এত শয়তানি! দাঁড়া, তোরে আমি মজা দেখাচ্ছি। সাহিত্য দ্রুত বাড়ি থেকে বেরিয়ে সোজা ফার্মেসিতে গেল। উদ্দেশ্য, একটা বিশেষ হাগু হওয়ার করা ওষুধ কেনা, যা খেলে সাফার বাথরুম থেকে বের হওয়ার সুযোগই থাকবে না। কিন্তু সাফা এবার সাহিত্যের চেয়েও 2 ধাপ এগিয়ে। সে মনে মনে হাসল, কি ভাবছিস রে সাহিত্য? আমি বাই রোডে গিয়ে জ্যামে আটকে থাকব? উইটা তো টোপ ছিল। আমি যাব বাই এয়ার। দেখি কোনো বাপের বেটা আমারে আটকায়। সাফা দ্রুত মাথায় স্কার্ফ জড়িয়ে, চোখে বড় কালো সানগ্লাস দিয়ে আর কাপড়ের ব্যাগ গুছিয়ে নিয়ে সবার অলক্ষ্যে বাড়ি থেকে চম্পট দিল। নিয়ে বাড়ি ফিরল, তখন দেখল একটা গাড়ি করে সাফা বেরিয়ে যাচ্ছে। সাহিত্যের মনে একটু খটকা লাগলেও সে ভাবল, হয়তো সাফা রাগ করে কোথাও ঘুরতে যাচ্ছে। সে নিশ্চিন্তে সাফার রুমে ঢুকতেই তাজ্জব বনে গেল। রুম ফাঁকা, সাফার ছায়াও সেখানে নেই। সাহিত্য নিজের কপালে একটা চড় মেরে বলল, ধুরো বাল, আমি তো বড়ই বলদ। সাফা নিশ্চয়ই মিথি আর কাব্য ভাইয়ার কাছে যাওয়ার জন্য প্লেনে করে সিলেট রওনা দিয়েছে। নিজের বোকামিতে সাহিত্যর ইচ্ছা করছিল নিজের মাথায় নিজে বাড়ি দিতে। সাহিত্য আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে খুব ভালো করেই জানে সাফা ওখানে পৌঁছালে কাব্য ভাই আর মিথির হানিমুনের 12টা বাজিয়ে ছাড়বে। সে দ্রুত নিজের ফোন বের করে এমার্জেন্সি বেসিসে প্লেনের টিকিট কেটে নিল। সাহিত্যের এখন একটাই লক্ষ্য, সাফা সিলেটে পৌঁছানোর আগেই তাকে কবজা করা। সে মনে মনে বলল, সাফারে, তুই যদি ডালের ডালে চড়িস, তবে আমি শেখ বাড়ির ছোট পোলা পাতার পাতায় ঘুরি। দেখা যাক এই ইঁদুর বেড়াল লড়াইয়ে কে যেতে। দুপুর 1টা বাজে। ট্রেন প্রায় গন্তব্যের কাছাকাছি, একটু পরই থামবে। কিন্তু মিথির ঘুম যেন শেষই হচ্ছে না। কাব্য তাকে টেনে তোলার চেষ্টা করল, কিন্তু মিথি আবার আয়েশ করে শুয়ে পড়ল। অগত্যা কাব্য তাকে কোলে তুলে নিয়ে বেসিনের সামনে দাঁড় করাল। মিথি ঘুমে এতটাই বিভোর যে কাব্যের কাঁধেই ঢেলে পড়ল। কাব্য ধৈর্য ধরে মিথির মুখ ধুইয়ে কুলকুচি করিয়ে দিল, তবুও মিথির হাই তোলা থামছে না। অবশেষে ট্রেন স্টেশনে থামল। কাব্য সব ব্যাগ সামলে হাঁটছে, আর মিথি কাব্যের শার্টের কোনা ধরে পিছু পিছু হাঁটছে। স্টেশনের বাইরে একটা গাড়ি ঠিক করে কাব্য যখন লাগেজ রাখছিল, তখনই ঘটল এক বিপত্তি। পাশে দাঁড়ানো কয়েকটা বখাটে ছেলে মিথিকে দেখে বিচ্ছিরি মন্তব্য করে বসল, কি মামা, মালটা তো সেই পুরাই মাখনের ডিব্বা। পাশের দুজন হাসতে হাসতে বলল, মামা, আমাদেরও একটু মাখন টেস্ট করার সুযোগ দিও। প্রমিস করছি, একবার আমরা 3 জন টেস্ট করেই ছেড়ে দেব। কাব্যের মাথায় যেন মিসাইল এসে পড়ল। কিন্তু কাব্যকে কিছু বলার সুযোগ না দিয়েই ছেলেগুলো গাড়ি নিয়ে ভদুর দিল। মিথির চোখ দিয়ে পানি পড়ছিল। কাব্য ড্রাইভারকে বলল, আপনার ভাড়া যা তার 4 গুণ দেব, ওই গাড়িটাকে ফলো করুন। মিথি ভয়ে বলল, স্যার প্লিজ। অচেনা জায়গায় গণ্ডগোল করবেন না। কি কাব্য মিথির চোখের পানি মুছে দিয়ে দ্বিস্বরে বলল, ওই বাস্টার্ডদের জানা উচিত ওরা কার দিকে তাকিয়েছিল। ওদের হাত আর মুখ না বাকিয়ে দেওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। পিছনের গাড়িটি অনেকক্ষণ ধরে ধাওয়া করে একসময় বখাটেদের গাড়ির সামনে চলে এল।
কাব্য মিথিকে গাড়ি থেকে নামতে নিষেধ করে শার্টের হাতা গুটিয়ে বের হল। ছেলেগুলো গাড়ি থেকে নেমে হকি স্টিক হাতে বীরত্ব দেখাতে চাইল। কি মামা, হিরো হতে এসেছ? আমাদের সামনে তো তুমি জিরো। কাব্য হেসে বলল, আমি জন্মগত হিরো। তখন কাকে কি বলছিলি? সাহস থাকলে আবার বল। ছেলেগুলো যখন আবারও মাল শব্দটা বলতে গেল, তখনই সপাটে এক থাপ্পড় এসে পড়ল প্রথম জনের কানে। সেই এক থাপ্পড়েই কানের ভেতর পিয়ানো বাজতে শুরু করল তার। মিথি গাড়ির ভেতর থেকে কাঁদতে কাঁদতেই হেসে ফেল। মনে মনে বলল, আহা, আরও একজন মনে হয় বয়রা হল। কাব্য স্যারের থাপ্পড় খেয়ে লোকটির কান দিয়ে রক্ত বের হতে লাগল। সে কিছুই শুনতে পাচ্ছে না। বাকি দুজন তেরে আসতেই কাব্য একজনের পেটে এমন লাথি মারল যে তার অবস্থা কেরোসিন। অন্যজন ভয় পেয়ে কাব্যের পা জড়িয়ে ধরল। এ যাত্রায় মাফ চাই ভাই, এদের হাসপাতালে নিতে হবে। 4 আব্বাম্মা ডাক ও মিথির কিউটের ডিব্বা। কাব্য লোকটির গালে থাপ্পড় মেরে বলল, আমার বু তোর কি হয় বল? লোকটি ভয়ে বলল, ভাবি। কাব্য আবার থাপ্পড় মারল। ভাবি না, মা বল। লোকটি কাঁপতে কাঁপতে মিথিকে আম্মা বলে ক্ষমা চাইল। এবার কাব্য জিজ্ঞেস করল, আমি তোর কে? লোকটি বলল, ভাই। কাব্য আবারও থাপ্পড় বসিয়ে বলল, আমার বউ যদি তোর আম্মা হয়, তবে আমি তোর আব্বা। আব্বা ডাক। লোকটি যখন বাধ্য হয়ে আব্বা ডাকল, ঠিক তখনই মিথি গাড়ি থেকে মুখ বের করে বলে উঠল, আপনার কি মাথা ঠিক আছে স্যার? এসব বেয়াদব দামড়া লোক আমাদের সন্তান হবে কেন? আমাদের সন্তান হবে কিউটের ডিব্বা। মিথির এই অভাবনীয় কথায় কাব্য হা হয়ে তার দিকে তাকিয়ে রইল। এই সুযোগে বখাটেগুলো জীবন বাঁচাতে সেখান থেকে চম্পট দিল। মিথি যখন খেয়াল করল সে উত্তেজনায় কি বলে ফেলেছে, তখন লজ্জায় তার মুখ একদম লাল হয়ে গেল। সে দ্রুত দৌড়ে আবার গাড়িতে উঠে পড়ল। কাব্য তখনও স্থবির হয়ে আছে। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে বিকেল 4:30 বেজে গেল। কাব্য আর মিথি যখন তাদের রুমে ঢুকল, দুজনেই থতমত খেয়ে গেল। পুরো রুম যেন এক ফুলের বাগান। বিছানা থেকে শুরু করে চারপাশ, সব হানিমুন স্পেশাল সাজে সজ্জিত। কাব্য মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করল, বালের কপাল। এক বুয়ের সাথে একবার বাসর করতে পারলাম না, অথচ খাট সাজানো হচ্ছে 2 বার। আল্লাহ জানে আজ কপালে কি আছে গু। ঠিক তখন রিসোর্টের ম্যানেজার এসে দাঁত বের করে হাসি মুখে বলল, স্যার ম্যাম, এটা আপনাদের জন্য স্পেশাল হানিমুন রুম। আশা করি আপনাদের ভালো লেগেছে। মিথির মনে হচ্ছিল লোকটাকে কাঁচা গিলে ফেলে। মনে মনে ভাবল, শক্কত হানিমুন কর্মু। জামাই তো ছুঁয়ে দিতেও লেট করে না, আবার মুডে আসলে ধাক্কা মারতেও বাধে না। আসলেই এনাকোন্ডার ছাওয়াল। দুজনেই ফ্রেশ হয়ে নীল। আসার আগে খেয়ে আসায় এখন তেমন খিদে নেই। অগত্যা কাব্য আর মিথি মাঝখানে এক বিশাল কোলবালিশের দেওয়াল তুলে দিয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ল। ওদিকে সাফা তখন তার স্কুলের বান্ধবীর বাসায়। বিমানে ওঠার আগে সে জানতে পারল কিছু সমস্যার কারণে 6টায় ফ্লাইট ছাড়বে। সাফা তার লম্বা চুলগুলো ছোট করে কেটে ফেলেছে, আর এর সব দোষ তার চোখে মিথির। সে মনে মনে মিথিকে বাস দেওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু সে কি জানে তার ঠিক পেছনেই যমদূতের মতো লেগে আছে সাহিত্য। সাহিত্য এবার এক বুড়ো লোকের ছদ্মবেশ নিয়েছে। এয়ারপোর্টে সাফার পাশে ঘেঁষে বসতেই সাফা রেগে গিয়ে বলল, দাদু একটু সরে বসুন তো। কিন্তু সাফার কপাল খারাপ। প্লেনে উঠে দেখল সেই একই বুড়ো তার পাশের সিটেই বসেছে। সাফা পারছে না লোকটাকে প্লেন থেকে ছুঁড়ে ফেলে দিতে। লোকটা কথায় কথায় সাফার গা ঘেঁষে বসছে আর বিরক্ত করছে। বিরক্ত হয়ে সাফা সিট চেঞ্জ করে অন্য জায়গায় গিয়ে বসল। কিন্তু সেখানে এক বাচ্চা ছেলে কান্নাকাটি করে সাফার মাথা ধরিয়ে দিল। কোনো উপায় না পেয়ে সাফা আবার আগের সিটেই ফিরে এল। দেখল বুড়োটা সাহিত্য গভীর ঘুমে বিভোর। কিন্তু সাফা বসামাত্রই লোকটা ঘুমের ঘোরে তার হাত পা সাফার গায়ের উপর তুলে দিল। সাফা আর সহ্য করতে পারল না। এক বিকট চিৎকারে লোকটার ঘুম ছুটিয়ে দিল সে। পুরো 50 মিনিটের ফ্লাইটে এই বুইরা সাফাকে অতিষ্ঠ করে ছেড়েছে। বিমান যখন সিলেট ল্যান্ড করল, তখন বেশ অন্ধকার হয়ে গেছে। সাফার এখন একমাত্র উদ্দেশ্য যেকোনো উপায়ে কাব্য আর মিথিকে খুঁজে বের করা এবং তাদের হানিমুনে বিষ ঢালা। কিন্তু তার ছায়া হয়ে যে বুড়ো লোক আসছে তা কি সে সম্পর্কে অবগত? গল্প কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।